আমন্ত্রণ সংবাদ দুপুরে, সাথে আছি শাহনাজ শাহরিয়ার এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। কাদেরকে দেখলেন দেবী শেঠী, চিকিৎসার সিদ্ধান্ত নিতে বসেছে মেডিকেল বোর্ড। ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রনেতাদের সাথে বৈঠক, সুষ্ঠু ভোটের আশা উপাচার্যের। যে কোনো সময় উঠতে পারে দমকা হাওয়া, শিলাবৃষ্টিরও পূর্বাভাস আবহাওয়াবিদদের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। বঙ্গবন্ধু মেডিকেল ওবায়দুল কাদেরকে দেখলেন ভারতের প্রখ্যাত হৃদরোগ চিকিৎসক দেবী শেঠী। এরপর সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কাদেরের শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করবেন। বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশি চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ওবায়দুল কাদেরের পরবর্তী চিকিৎসা ব্যবস্থা নেওয়া হবে। তাকে বিদেশ নেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত দেবে এই মেডিকেল বোর্ড। রোববার বুকে ব্যথা অনুভব করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে। তারপর থেকে তার অবস্থার কখন উন্নতি কখন অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ২৮ বছর ডাকসু নির্বাচন না হওয়ায় জাতি বঞ্চিত হয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান। সকালে সিনেট ভবনে ছাত্রনেতা, প্রার্থী ও হল প্রশাসনের সাথে বৈঠকে তিনি কথা বলেন। এ সময় উপাচার্য জানান, সুষ্ঠু ভোটের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান উপাচার্য। তিনি দাবি করেন, সব ছাত্র সংগঠন অবাধে নির্বাচনী প্রচার চালাচ্ছে। নির্বাচনে জয় পরাজয় মেনে নেয়ার পাশাপাশি সবাইকে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার আহ্বান জানান উপাচার্য। এদিকে রোববার ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ৩৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আজ এই মুহূর্তে আমরা সন্তোষ প্রকাশ করছি যে দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করছে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান সহ নির্বাচনী সকল কাজ সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছে। একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের সঙ্গে আলোচনা না করে শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ঐক্যফ্রন্ট। দাবি করেছেন শপথ নিতে যাওয়া গণফোরামের দুই নেতা। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের সম্মতি নিয়েই সংসদে যাচ্ছেন বলেও দাবি তাদের। তবে গণফোরামের সাধারণ সম্পাদক বলছেন, জোট এবং তার দল এখনও শপথ না নেওয়ার সিদ্ধান্তে আছে। এদিকে এই শপথ গ্রহণ ইস্যুতে জোটে ফাটল ধরার শঙ্কা বিএনপি নেতাদের। একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের বিজয়ী ৮ সংসদ সদস্যের শপথ প্রশ্নে নির্বাচনের পর থেকেই পক্ষে বিপক্ষে মত নেতাদের। এ নিয়ে কয়েক দফায় বৈঠক করেন ঐক্যফ্রন্টের নেতারা। সিদ্ধান্ত হয় শপথ না নেয়ার। ঐক্যফ্রন্টের কেউ শপথ নিচ্ছে না। তবে একাদশ সংসদের অন্যান্য সদস্যদের শপথ গ্রহণের মাস দুয়েক পর জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিতে যাচ্ছেন গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান। বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে ৭ মার্চ শপথ নিতে এরই মধ্যে স্পিকার বরাবর চিঠি দিয়েছেন তারা। সিলেট ২ আসন থেকে উদীয়মান সূর্য প্রতীকে নির্বাচিত মোকাব্বির খান বলছেন, তার দল গণফোরামের বৈঠকে বেশিরভাগের মতের ভিত্তিতেই শপথ গ্রহণ করতে যাচ্ছেন তিনি। আননিমিয়াস অভিমত হলো যাওয়ার পক্ষে। আমি সেটাকে বলতে পারি যে আমি দলের সিদ্ধান্ত নিয়ে যাচ্ছি। যেভাবে নির্বাচনটাকে প্রত্যাখ্যান করেছে, এইটাও কিন্তু আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় নাই। অন্যদিকে মৌলভীবাজার ২ আসনে ধানের শীষ প্রতীকে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিজয়ী সুলতান মোহাম্মদ মনসুর বলছেন, কোনো দলের প্রতি নয়, জনগণের কাছেই তার দায়বদ্ধতা। আমি যে শপথ নিচ্ছি কামাল ইসলামের নলেজ এইটা আছে, যারা আমাকে ভোট দিচ্ছে এদের কাছে আমি দায়বদ্ধ, আমি অন্য কারো কাছে দায়বদ্ধ না। তাদের এমন বক্তব্যে অনেকটাই ক্ষুব্ধ গণফোরামের সাধারণ সম্পাদক। এটা দুঃখের সাথে বলতে হয়, আমি জানি না তাদের হঠাৎ রাতারাতি কি হয়ে গেল। এখন যদি তারা পার্লামেন্টে যেতে চান, যে জনগণ তাদের ভোট দিয়েছে কথার উপরে, সেই জনগণের কাছে তাদের পদটা ছেড়ে দিয়ে আসুক।
জনগণ তাদের সমর্থন, জনগণ আবার তাদের নির্বাচিত করে আনবে, কোনো অসুবিধা নেই। ঐক্যফ্রন্টের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিলে তা জোটের প্রতি বিশ্বাসভঙ্গ করা হবে বলে মনে করছেন বিএনপি নেতারা। জোটের তো ফাটল হচ্ছে এবং এটি বিএনপি সমর্থকদের কাছে অত্যন্ত পীড়াদায়ক। আগামী দিনে এইভাবে মার্কা কাউকে ভাড়া দেওয়া উচিত নয়। প্রতীকের অপমান যাতে না হয় সে ব্যাপারে দলকে সচেষ্ট থাকতে হবে। একাদশ সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ী 6 জন শপথ নেবেন না বলেও জানান দলের নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে প্রচারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। প্রার্থীদের পাশাপাশি পিছিয়ে নেই সংসদ সদস্যরাও। জরিমানা আর সতর্ক করে দায় সারছে নির্বাচন কমিশন। 1 কোটি টাকা খরচ হবে, সেটা আপনারা করবেন, আপনারা হারি ধরে করবেন, পরে হিসাব দিবেন। আমি ইনশাআল্লাহ 1 মাসের মধ্যে ফেরত দেবে কথা আমি আজকে বললাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর এই ব্যক্তি নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম সুজন। পরে তিনি দাবি করেন ওই বক্তব্য হাসির ছলে দেয়া। টাকা পয়সাই নাই, আমি ওই দিন একটা বক্তব্যের মধ্যে বলছি আবেগে, এটা আমি একটু হাসির ছলে কইছি, এটা আপনারা ক্ষমার দৃষ্টিতে, এটা আবার তারা পুঁজি করে ছাড়তেছে, আমার খুব ভালো লাগতেছে। একে আচরণবিধির লঙ্ঘন বলে দাবি করছেন তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। নির্বাচনী কর্মকর্তা বলছেন প্রার্থীদের আচরণবিধি মানার আহ্বান করা হয়েছে। সুস্থ নির্বাচনের স্বার্থে মাননীয় প্রধান নির্বাচন কমিশনারকে সরাসরি হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করছি যেন সুস্থ নির্বাচন আগামী 10 তারিখে হয়। আচরণবিধি দেখার জন্য আপনাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে বলেছি এবং প্রার্থীদের মধ্যে সবাইও তাদেরকে সতর্ক করে দিয়েছি। ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন সদরপুর, ভাঙ্গা ও চর ভদ্রাসন উপজেলায় আওয়ামী লীগের 3 চেয়ারম্যান প্রার্থী। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন তফসিল ঘোষণার পরও নিক্সন চৌধুরী বিভিন্ন কর্মসূচিতে নিজের 3 প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন। বিভিন্ন সামাজিক ও সরকারি কর্মকাণ্ডে প্রতিনিয়ত অংশ নিচ্ছেন এবং সে সমস্ত অনুষ্ঠানে তার সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিধি ভেঙে উপজেলার ভোটে প্রচারে অংশ নেয় রাজশাহী 1 আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাবনার সাথিয়ায় 3 ভাইস চেয়ারম্যান প্রার্থীকে করা হয়েছে জরিমানা। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবার জানবো ডাকসু নির্বাচনের খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, ছাত্রলীগ ছাড়া অন্য ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে প্রচারণা চালাতে পারছে কিনা, কারো কি কোনো ধরনের অভিযোগ আছে কিনা, আর ভোটের পরিবেশ কি এখনো সুষ্ঠু আছে কিনা? গত কয়েকদিন ধরেই ছাত্রলীগ ছাড়া অন্যান্য যেসব ছাত্র সংগঠন রয়েছে তারা অনানুষ্ঠানিকভাবে প্রচারণা চালাচ্ছে। আমরা দেখেছি, আজকেরও দেখেছি আমরা প্রগতিশীল ছাত্র জোট এবং ছাত্র দলের নেতাকর্মীরা প্রচারণা চালিয়েছে এবং তখন আমাদের সাথে তারা কথা বলেছে। প্রগতিশীল ছাত্র জোটের ভিপি প্রার্থী লিটন নন্দী কথা বলেন। তিনি যেটি বলেন যে তারা এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচারণা চালাতে কোনো প্রকার বাধা পাননি, তবে হলগুলোতে প্রচারণা চালাতে গিয়ে কিছুটা বাধার সম্মুখীন হচ্ছেন বলে তারা অভিযোগ করে। ছাত্র দলও একই ধরনের অভিযোগ করে, তবে তারা ক্যাম্পাসে নির্বিঘ্নে প্রচারণা চালাচ্ছে বলে আমরা যতটুকু দেখেছি এবং তাদের পক্ষ থেকেও কোনো প্রকার অভিযোগ করা হয়নি। তবে বলছে হলে হলে প্রচারণা তারা চালাতে পারছে না এবং হলে তাদের প্রার্থীদেরকে ঢুকতেই দেওয়া হচ্ছে না বলে তারা অভিযোগ করছে। আমরা এগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে এমনটি হওয়ার কথা নয়, তবে যদি এরকমটি হয়ে থাকে তাহলে সুনির্দিষ্টভাবে লিখিত অভিযোগ করার জন্য তারা আহ্বান জানিয়েছেন এবং কোনো প্রার্থী যদি সুনির্দিষ্টভাবে লিখিতভাবে অভিযোগ করেন তাহলে সেটি তদন্ত করে সাথে সাথে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সাথে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সকল ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব স্থানীয় কর্মকর্তাদের সাথে আজকের বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সকাল 11টায়। এ সময় তিনি তাদের উদ্দেশ্যে কথা বলেন এবং সেখানে তিনি জানান যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যা যা করা দরকার তার সবটুকু ব্যবস্থা তারা নিচ্ছে। এরই মধ্যে হলগুলোতে ভোট কেন্দ্র স্থাপনের কাজ চলছে এবং সেখানে আমরা দেখেছি যে সিসিটিভি ক্যামেরা স্থাপন চলছে। এছাড়া হলে স্থায়ী বুথ
তৈরি করা হচ্ছে। আমরা হলের প্রাধ্যক্ষদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছেন যে যেহেতু ডাকসু নির্বাচন এখন একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হয়ে গিয়েছে এবং আগামী বছরে এই নির্বাচনটি হবে, তাই তারা স্থায়ী বুথগুলো স্থাপন করছে হলগুলোতে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে বৈঠকটি ডাকেন সেখানে কোনো ছাত্র সংগঠনের প্রতিনিধিদের কথা বলতে দেয়া হয়নি। এটি নিয়ে ছাত্র সংগঠনগুলো ক্ষোভ জানিয়েছেন এবং তারা বলছেন যে তারা সেখানে তাদের দাবিগুলো তুলে ধরার কথা ভেবেছিলেন, কিন্তু সেখানে তারা সেই পরিবেশটি পায়নি। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি তারা কিছুটা ক্ষোভ জানায়। আমরা বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে নির্বাচন সুষ্ঠু করতে এবং নির্বাচন করার জন্য তাদের যেসব চিন্তা ভাবনা রয়েছে এবং তাদের যেসব পরিকল্পনা রয়েছে সেগুলো জানানোর জন্য আজকের এই বৈঠকটি ডাকা হয়েছিল। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ডাকসু নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন নূরে আলম। ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার সবশেষ খবরাখবর জানতে এবার যাচ্ছি বঙ্গবন্ধু মেডিকেলে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহবুব আলম। মাহবুব, মেডিকেল বোর্ডের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, তো বৈঠকটি বসেছে কিনা এবং সেখান থেকে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে এ বিষয়ে আপনার কাছে কি কোনো তথ্য আছে নাকি? জি, আপনি জানেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ম্যাসিভ হার্ট অ্যাটাক করে এই বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং সকাল থেকেই দফায় দফায় বৈঠক চলছে। দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডের সদস্যরা তার চিকিৎসায় করণীয় ঠিক করতে আলোচনা করছেন। সর্বশেষ এই সভায় এসে যোগ দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কার্ডিওলজিস্ট ভারতের দেবী শেঠি। তিনি আসার পর সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল, বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকগণ এবং দেবী শেঠির সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড আলোচনা করছেন এবং সেই আলোচনা শেষেই মূলত করণীয় ঠিক করবেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজেই চিকিৎসা দেওয়া হবে নাকি তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য পাঠানো হবে। আপনি জানেন যে এর আগেই গতকালকে সিঙ্গাপুরের 3 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন। এর মধ্যে একজন কার্ডিওলজিস্ট, একজন নিউট্রিশনিস্ট এবং একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছেন এবং এয়ার অ্যাম্বুলেন্সও এসেছে, সেটিও স্ট্যান্ড বাই রাখা হয়েছে। আজকে সকাল 10টায় এয়ার অ্যাম্বুলেন্স ফেরত যাওয়ার কথা থাকলেও সেটি ফেরত দেওয়া হয়নি, সেটি স্ট্যান্ড বাই করে রাখা হয়েছে। মূলত আজকে এই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার চিকিৎসায় করণীয় ঠিক করা হবে। তবে গতকাল দুপুরে যতটা সংকটাপন্ন ছিল ওবায়দুল কাদেরের অবস্থা, তার চেয়ে রাতের বেলায় তার অবস্থার উন্নতি হয় বলে আমরা জানতে পেরেছি, কিন্তু আজকে সকালে আরেক দফা তার অবস্থার কিছুটা অবনতি হয়েছে বলে এখানকার যে দায়িত্বরত চিকিৎসকরা রয়েছেন তাদের একজন আমাদেরকে জানিয়েছেন। তবে এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে গতকাল থেকেই নিবিড়ভাবে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী অনিমেষ কর। একটু আগেও তিনি কথা বলেছেন চিকিৎসক প্যানেলের একজনের সঙ্গে এবং আওয়ামী লীগের যে নেতৃস্থানীয় নেতারা রয়েছেন যারা এই চিকিৎসা ব্যবস্থার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন তাদের সঙ্গেও তিনি কথা বলেছেন। আমরা এখন সরাসরি চলে যাব অনিমেষের কাছে। তো অনিমেষ, আপনি তো এই মেডিকেল বোর্ডের একজন চিকিৎসকের সঙ্গেও কথা বলেছেন, তিনি আসলে কি জানিয়েছেন সর্বশেষ? এই মুহূর্তে সবাই আসলে বৈঠকের মধ্যে রয়েছেন। দেবী শেঠি এসেছেন এবং সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক এবং ঢাকার কার্ডিওলজিস্ট যারা আছেন তারা প্রত্যেকে এখন বৈঠকের মধ্যে। এই মুহূর্তে তারা কেউ কথা বলতে পারছেন না। বৈঠকের পর এই সংবাদ সম্মেলনে এসেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনককান্তি বড়ুয়া তিনি সবশেষ আপডেট জানাবেন। তবে আমরা 12টার বুলেটিনে বলেছিলাম যে তার অবস্থা কিছুটা সংকটাপন্ন আবারও হয়েছে। এরপর আমাকে আবার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী তিনি ডাক্তারদের সঙ্গে কথা বলে সেখান থেকে জানিয়েছেন যে তার অবস্থা আসলে রাতে যেমন ছিল সেরকমই আছে, অবনতি হয়নি বলে তিনি সেখানে জানিয়েছেন যে তার অবস্থা রাতে যতখানি উন্নতি ছিল সেই অবস্থার মধ্যে দিয়ে আছে। তবে এই রকম পেশেন্টদের ক্ষেত্রে সাধারণত অবস্থার উন্নতি আর অবনতি আপস অ্যান্ড ডাউনসের মধ্যেই আসলে থাকে, সেই সংকটটি থেকেই যায় এবং সেই সব কিছুর বিবেচনায় ডাক্তাররা এখন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যে তারা কখন তাকে নিয়ে যাবেন। আরেকটি সোর্স থেকে আমরা খবর পেয়েছি যে বিকেল 4টা নাগাদ তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হতে পারে, তবে সেটি কেউ এখনো পর্যন্ত অফিসিয়ালি আমাদেরকে নিশ্চিত করেননি। মূলত দেবী শেঠি এসে আজ এখন দেখছেন এবং তার সিদ্ধান্তের উপরে অনেকখানি নির্ভর করছে যে এখন কি হবে, তাকে আসলে বিকেল 4টায় নিয়ে যাওয়া হবে কি হবে না, অথবা এখান থেকেই 72 ঘন্টা পর্যন্ত
পর্যবেক্ষণ করার প্রয়োজনীয়তা আছে কিনা সেই বিষয়গুলো আসলে নিশ্চিত হবে এই বৈঠকের মধ্য দিয়ে। সব কিছু নিয়েই বৈঠকে যে ডাক্তাররা আছেন দেশি বিদেশি তারা সেই বিষয়গুলি নিয়ে বিশ্লেষণ করছেন। ওবায়দুল কাদেরের শারীরিক সক্ষমতা কি ততখানি আছে যাতে তিনি এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে যেতে পারেন? হ্যাঁ অনিমেষ, আমি সেটাই বলছি এবং এর আগেও আপনার জানতে চেয়েছিলাম যে আসলে তার শারীরিক সক্ষমতা শেষ পর্যন্ত কোন পর্যায়ে আছে, তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে স্থানান্তরের মতো সুযোগ রয়েছে কিনা সেই সম্পর্কে কোনো তথ্য আপনি দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসকের কাছ থেকে পেয়েছেন কিনা? এখনো পর্যন্ত দায়িত্বরত চিকিৎসকরা এই বিষয়ে কোনো কিছু বলেননি। মূলত এইসব সিদ্ধান্ত আসলে সিঙ্গাপুর থেকে যারা এসেছেন তাদের এয়ার অ্যাম্বুলেন্সের টেকনিক্যাল সাপোর্ট কতখানি আছে মূলত সেই ব্যাপারগুলি তাদের কাছেই আছে। এবং দেবী শেঠি এখন এসেছেন বঙ্গবন্ধু মেডিকেলের এবং সিঙ্গাপুরের, তাদের দুই পক্ষের কথাও তিনি শুনবেন এবং তার নিজের যে ইনপুট আছে সেইগুলি দেবেন। এই সব কিছু সমন্বয় করে বিবেচনা করে আসলে সিদ্ধান্তটি হবে। তবে গতকাল রাতে কনককান্তি বড়ুয়া বঙ্গবন্ধু মেডিকেলের ভিসি তিনি যেহেতুখানি বলেছিলেন যে তার অবস্থা আসলে সংকটাপূর্ণ, সেই কারণে আজকে সকাল পর্যন্ত তারা অপেক্ষা করতে চেয়েছিলেন যে কি হয়, তারপর সকালের পর বৈঠকে সিদ্ধান্ত হবে। সেই বৈঠকটি কিন্তু মূলত চলছে, সেখান থেকেই মূল সিদ্ধান্তটি আসবে তাকে আসলে নিয়ে যাওয়া হবে কি হবে না। মূলত আপনি জানেন যে ওবায়দুল কাদেরের 3টি ব্লক ধরা পড়েছে এবং তার একটি অপসারণ করা হয়েছে, বাকি দুটির অবস্থা কিন্তু তারও প্রায় 80% ইফেক্টেড। তো আমি যতটুকু জানতে পেরেছি যে সকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ এসেছিলেন এবং তিনি তার স্বাস্থ্যগত সব দিক দেখে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি যেটি বলেছিলেন যে তার অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে এবং দ্রুত তার অবস্থার উন্নতি হচ্ছে। তো আমি দেখতে পেয়েছি যে এর মধ্যেও আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি এবং কেন্দ্রীয় কমিটির অনেক শীর্ষস্থানীয় নেতারা এসেছিলেন। তাদের কারো সঙ্গে কি আপনার কথা হয়েছে কিনা, তারা কি তার স্বাস্থ্যগত সম্পর্কে সর্বশেষ কোনো আপডেট আপনাকে দিতে পেরেছে কিনা? যারা আসছেন, আমি দোতলায় যেখানে ওবায়দুল কাদের আছেন সেই ব্লকে যেও ঘুরে এসেছি তার কেবিনের সামনে, যারা আসছেন তাদের কাউকেই কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনি যতটুকু তথ্য পাচ্ছি এর চেয়ে খুব বেশি তথ্য তারা পাচ্ছেন বলেও মনে হয় না। মূলত তারাও ডাক্তারদের কাছ থেকে জানছেন অথবা সেখান থেকে বিভিন্নভাবে জানছেন। ডাক্তাররা নিজেরাই নিজেদের মধ্যে আলোচনা করছেন তার শারীরিক অবস্থা নিয়ে এখন কি করা যায় সেই সব বিষয়ে। তবে গতকালকে রাত্রে তার অবস্থা ভালো ছিল, আজকে সকালেও তার অবস্থা ভালো ছিল এবং এখনো আওয়ামী লীগের নেতারা বলছেন যে তার অবস্থা রাতে যেমন ছিল সেই অবস্থায় আছে। আমরা দেখতে চাই, অপেক্ষা করা ছাড়া আর কিছু নেই আমাদের হাতে। একটু পরেই যখন এই ঠিক মিলনায়তনে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করবেন তখনই আসলে পরিষ্কার হয়ে যাবে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে শেষ পর্যন্ত সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে কি হচ্ছে না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বঙ্গবন্ধু মেডিকেল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সকাল থেকে রাজধানীতে মেঘলা আকাশ। আবহাওয়া অফিস জানিয়েছে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বুধবার সন্ধ্যা পর্যন্ত। এ সময় সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় হতে পারে শিলাবৃষ্টি। চলতি মাসে ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি সহ আগাম বন্যার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে তারা। তবে মার্চের মাঝামাঝি তাপমাত্রা অনেকটা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পশ্চিমা লঘুচাপের সাথে পূর্বালি বায়ু সংযোগের কারণে কিন্তু আপনার ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই 25 তারিখ থেকে 29 তারিখে যেরকম হয়েছে, বিশেষ করে 28 তারিখ পর্যন্ত এখনও বিশেষ করে সেম কারণেই কিন্তু আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজ, কাল এবং পরশু। বিশেষ করে স্থানভেদে হলে দেখা যাবে যে আপনার 4 তারিখে কোথাও হবে, 5 তারিখে কোথাও হবে, আর 6 তারিখে 5-6 তারিখে গিয়ে 6 তারিখের পরে গিয়ে হয়তো বা ওয়েদার ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। ডাকাতির প্রস্তুতির সময় রাজধানী উত্তরার দিয়াবাড়ি থেকে সংঘবদ্ধ ডাকাত চক্রের মূল হোতা সহ 9 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতরাতে আগ্নেয়াস্ত্র ও ডাকাতির নানা সরঞ্জাম সহ তাদের হাতে নাতে ধরা হয়। সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক 9 জনই ডাকাতির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। দিয়াবাড়ির প্রাকৃতিক পরিবেশে ঘুরতে যাওয়া মানুষদের জিম্মি করে ডাকাতি করত দলটি। এর মূল হোতা স্বাধীন সহ অন্যরা ইয়াবা সেবনকারী। ইয়াবার টাকা জোগাড়ের জন্যই তারা ডাকাতি করত বলে জানিয়েছে র্যাব। সে আমাদেরকে অকপট স্বীকার করে নেয় যে সে এই ইয়াবা ব্যবসার পাশাপাশি সে ছত্রসায় দীর্ঘদিন ধরে এই ডাকাতি ব্যবসা সে করে আসছিল এবং তার আন্ডারে যে 8-9 জন একটা যে টিম আছে প্রত্যেকেই তাদের বেসিক হচ্ছে ইয়াবা ব্যবসা। কারণ তারা একজন ইয়াবা সেবী, পরবর্তীতে তারা ইয়াবা ব্যবসা এবং ইয়াবার টাকা জোগাড় করতে গিয়ে তারা এই ডাকাতি ব্যবসাটাকে ডাকাতিকে তারা পেশা হিসেবে বেছে নিয়েছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার বিষয়ে ব্রিফ করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা চলে যাচ্ছি সেখানে।
ডিসিশন, সেটা কারণ আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকেও সেই ইনফরমেশনটা জানাতে চাই। প্রথমত ওনার শারীরিক অবস্থা সম্পর্কে আমরা সর্বশেষ অবস্থা সম্পর্কে কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আলী আহসানকে আমি অনুরোধ জানাবো ওনার শারীরিক অবস্থা সম্পর্কে আপনাদেরকে অবহিত করার জন্য সর্বশেষ। হ্যালো, ধন্যবাদ। সকাল থেকে 9টার পর থেকে উনি একদম পুরো স্টেবল আছে। ওনার রক্তের চাপ 110 থেকে 70 পর্যন্ত, মাঝে মাঝে 120-30 হয়, আবার নর্মাল এসে যাবে। এবং ওনার যে অসুবিধাগুলো হচ্ছিল, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, তারপরে ব্লাডের রক্তের পিএইচ, এগুলো বেশ উঠানামা হচ্ছিল, এখন সেগুলো সবগুলোই মোটামুটি নর্মাল রেঞ্জের মধ্যে চলে আসছে। আরেকটা জিনিস যেটা বেশি ছিল, ব্লাড সুগার, খুব হাই ব্লাড সুগার ছিল প্রথমে 26, সেটাও আমরা ইনফিউশন পাম্প দিয়ে ইনসুলিনের সাহায্যে আনতে সক্ষম হয়েছি। এবং উনি বেশ নড়াচড়া করছেন এবং ভেন্টিলেটর খুলে দেওয়ার জন্য খুব ইঙ্গিত দেখাচ্ছে। এসব বোঝা যাচ্ছে লক্ষণ যে উনি ভালো আছেন। তবে আমরা ঘুমের ওষুধ দিয়ে এই কষ্টটা থেকে ওনাকে লাগু দিচ্ছি এ পর্যন্ত। এবং ওনার প্রস্রাবের যেটা আমরা প্যারামিটার হিসেবে ধরি কিডনি ভালো আছে কিনা, সেটা 100 ml পার আওয়ার হচ্ছে, তার মানে এটা স্বাভাবিক। তার সর্বাধিক সবকিছু মিলিয়ে বলা যায় ওনার পজিশন এখন স্টেবল আছে এবং উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু ওনার এই যে ভেন্টিলেটর এবং আইভিপি মেশিন যেটা স্থাপন করা হয়েছে, এটা একটু আমাদের ট্রাবল দিবে খুলতে। কারণ যে স্যার বলছেন, ভিসি স্যার আগে বলছেন যে উনি সিওপিডি এর রোগী, এগুলা রানগুলা এগুলো উইথড্র করতে একটু সময় লাগবে। এতটুকু, ধন্যবাদ আপনাদের। আচ্ছা, বলছি আপনাদেরকে, তো ইতিমধ্যে কিছু ডেভেলপমেন্ট যেটা আছে, যে আমাদের সরকার প্রধানের তরফ থেকে একটা অনুরোধ করা হয় যে দেবেশ শেঠিকে আনার ব্যাপারে। তো দেবেশ শেঠি হি ওয়াজ সো নাইস যে উনি নিজে একটা চার্টার করা প্লেন নিয়ে আজকে 12:45 ল্যান্ড করেন। 12:45 প্রথমে আমরা জানলাম যে 10:30টার দিকে ল্যান্ড করতে পারেন, পরের দিকে বললো যে উনি 12:45 ল্যান্ড করে কিছুক্ষণ আগে উনি দেখলেন। দেখে ওনার সমস্ত কিছু, গত কালকে ওনার যে প্রথম উপসর্গ শুরু হয় তখন থেকে শুরু করে ওনার যে কার্ডিয়াক অ্যারেস্ট, তখনকার অবস্থার এবং কি কি স্টেপ নেওয়া হয়েছিল এবং সেইগুলার এবং এনজিওগ্রামের করা এবং সেই সময় তার সাথে সাথে স্টেন্টিং করা, পরবর্তীতে ওনার 2 ঘন্টা যে উন্নতি, একটা স্টেবল অবস্থানে থাকা, আবার ডিটেরিয়েশন হওয়া এবং ওনার প্রস্রাবেরও প্রায় বন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে আবার এগুলো রিকভার করার যে সমস্ত কিছু উনি পর্যালোচনা করেন এবং রাত্রেবেলায় ওনার কি অবস্থা ছিল, ব্লাড প্রেশারের প্যারামিটারগুলা কি না ছিল, সমস্ত কিছু উনি পর্যবেক্ষণ করে আবার তারপর উনি আবার এনজিওগ্রামটাও দেখেন। দেখে টেকে সবকিছু দেখে উনি বললেন যে, প্রথমে ইনিশিয়ালি কোনো কমেন্ট করে নাই, এনজিওগ্রাম দেখার পর সবকিছু দেখার পর উনি আমাদের মেডিকেল বোর্ডের আরো উপস্থিত ছিলেন, আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তো ছিলেনই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী যিনি ওনাকে আনার ব্যাপারে সবচেয়ে বেশি পদক্ষেপ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। আরো আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর রুলক স্যারও ছিলেন। তো ওনাদের উপস্থিতিতে এই কথাটাই বললেন যে হোয়াট এভার ডান হিয়ার বাই ইউর কার্ডিয়াক টিম, ইট ইজ এন এক্সেলেন্ট জব দে হ্যাভ ডান। এবং পার্টিকুলারলি আমি বলবো, উনি ওনার বক্তব্য কিন্তু ওনাকে কোট করে বলছি, উনি বললেন যে ভাবি ছিলেন সেখানে, মিসেস ওবায়দুল কাদের ছিলেন, ইউর হাজব্যান্ড ইজ লাকি যে ওনারা এই এক্সেলেন্ট টিম যে সকল স্টেপ নিয়েছে এতক্ষণ পর্যন্ত, সেটা ওনাকে এই অবস্থায় ফিরিয়ে আনতে ফিরিয়ে আনছে সেজন্য। এবং ইউরোপ আমেরিকাতেও এর চেয়ে বেশি কিছু করার নাই। বারবার উনি 3 বার উচ্চারণ করলেন যে, আমি আবারও বলতেছি আপনাকে যে ইউরোপ আমেরিকাতেও এই প্রবলেমগুলোতে এর চেয়ে বেশি কিছু করার নাই। তো তারপরে যাই হোক আমরা বিভিন্ন কিছু প্রশ্ন করলাম ওনাকে যে কি কি কনসিকুয়েন্স হইতে পারে না হইতে পারে, বিভিন্ন কিছু। সেটার তো জটিলতা বাড়তেই পারে যেহেতু ওনার শ্বাসের সমস্যা আগে থেকে আছে,
যে কোনো, আমি সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাকে একটা কথা বলি, এই বিল্ডিং এর ফাউন্ডেশনের উপর নির্ভর করবে কিন্তু এই বিল্ডিং এর লংজিভিটি কেমন। একটা শরীরের উপরে, এটাও ঠিক বেসিক এর উপরে কিন্তু নির্ভর করবে ওনার কি উন্নতি হবে বা অবনতি হবে, পরবর্তী অবস্থা কি হবে। উনি একজন ইরেগুলারলি ওনার ডায়াবেটিসটা কন্ট্রোল করা হতো, ব্লাড প্রেশার কন্ট্রোল করা হতো, ওনার হার্টে আগেও অ্যাটাক হয়েছিল, ওনাকে কিন্তু স্ট্যান্টিং করার জন্য আগেও পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু গত ডিসেম্বরে এবং 20 ডিসেম্বর আমার এখানে আসার পর আমি একটা মেডিকেল বোর্ড করে ওনাকে পরামর্শ দিই। আমার মেডিকেল বোর্ড বলছে আপনাকে এখানে ভর্তিই থাকেন, কিন্তু ওনার স্বাভাবিকভাবে ইলেকশন 30 তারিখ কিভাবে উনি বললেন যে ইলেকশনের পরপর এসে উনি ভর্তি হবেন। যাই হোক, হয় নাই। তারপরে ওনার সাথে দেখা হলো, ওনাকে রিকোয়েস্ট করেছিলাম আমরা, কিন্তু উনি বলছেন আমি তো ভালো আছি, সুস্থ আছি, ঠিক আছে একসময় আসবো। তো ওনার শরীরে যে সিওপিডি মানে লাংস ডিজিজ, ক্রনিক, ব্রেন বলেন, হার্ট বলেন, এগুলো মেইনলি অক্সিজেনের উপর নির্ভর করে। ওদের নিউট্রিশন হলো অক্সিজেন। হার্ট যদি আপনার লাংস যদি ফুসফুসে যদি প্রপার অক্সিজেন না আসে, তাহলে কিন্তু আপনার হার্ট ঠিক মতো খাদ্য পাবে না, উপাদান পাবে না, তার অ্যাকশনের জন্য উপাদান পাবে না। তো সেই জন্য ওনারা বলেন যে বিভিন্ন ধরনের জটিলতা হইতেই পারে, তবে এখন যেহেতু উনি একটা রিলেটিভলি অনেক সেফ পজিশনে আছে, আপনাদের যদি এরকম কোনো চিন্তা ভাবনা থাকে, উনি আমাদেরকে তখনও উনি জানেন না, আপনাদের যদি কোনো চিন্তা ভাবনা থাকে, আমাদের ইন্ডিয়াতেও আমরা এরকম করি, পলিটিশিয়ানদের বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেখা যাচ্ছে যে বিভিন্ন দিক থেকে আমরা প্রেসারে থাকি, তখন তাদেরকে আপনারা চিকিৎসা করতে পারবেন, একটা বেটার প্লেস বলেন, একটা অন্য দেশে একটা পাঠাই দেন। তাছাড়াও আমাদের ওনার রক্ততে কিন্তু ইনফেকশনের ব্যাপার আছে, যেটা হলো কালকে 18,000 ছিল, সেটা আজকে হলো 26,000। দেখা যাচ্ছে ইনফেকশনের একটা কাউন্ট হিসাবে, কারণ ইনফেকশন থাকলে এটা বেড়ে যায় আর কি, সেটা দেখা যাচ্ছে। আপনাদের এখানে তো অ্যাটেন্ডেন্ট কন্ট্রোল করাও, ভিজিটর কন্ট্রোল করাও একটা সমস্যা, যদিও আপনারা চেষ্টা করছেন, দেখা যাচ্ছে। ইভেন মেডিকেল পার্সোনালরাও আসে, বিভিন্ন জন আছে, বিভিন্ন ফ্যাক্টর। উনি কথা চিন্তা করেন, দিস ইজ দ্য অপটিমাম টাইম টু শিফট। এর চেয়ে পরে আরো জটিলতা যদি হয়, তখন শিফট করাটা রিলেটিভলি মোর রিস্কি। এবং আমরা তখন বললাম যে গতকালকে এই সিচুয়েশন ছিল, সেজন্য আমরা এলাও করি না, এটা পারফেক্ট, ইউর ডিসিশন ইজ পারফেক্ট। এখন যদি আপনারা নিতে চান, এটা আমারও অ্যাডভাইস হবে এই মুহূর্তে বা আজকের দিনে ওনাকে শিফট করুন। সেই এই জন্য আমরা, যেহেতু আমরা একটা জিনিস আমরা চিন্তা করে রেখেছিলাম, একটা জটিলতার কথা, কোনো জটিলতা তেমন হয় নাই, সামান্য কিছু জটিলতা, এবং যেহেতু ওনাকে ইনভাইট করা হয়েছে, সেহেতু আমরা এয়ার অ্যাম্বুলেন্স যেটা থেকে মাউন্ট এলিজাবেথ থেকে এসেছিল, সেটাকে আমরা রেখে দিয়েছিলাম। তাদেরকে আমরা বলেছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইউ ক্যান শিফট হিম। আমরা এখন ওনার ওপিনিয়ন পাওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা ইনফরমেশনটা দিলাম, উনিও বলেন যে ঠিক আছে, তাদেরকে তাহলে নিয়ে যেতে পারবো। আরে বাবা, আমি তো বলে দিলাম যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এখন হলে এখন নির্ভর করছে রেডিনেস অফ সিঙ্গাপুরিয়ান টিম, আমাদের না। আমরা ওনার ফ্যামিলি রেডি, ওনার সাথে অ্যাকম্পানিং পার্সন যে সেও রেডি। এখন সিঙ্গাপুরের ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করছিলেন বঙ্গবন্ধু হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকা প্রিমিয়ার টি-20 ফাইনালে আজ লড়বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম দোলেশ্বর। প্রথম আসরের শিরোপা জিততে মরিয়া দুই দল। ধারাবাহিকতা ধরে রেখে জয় চান জামাল অধিনায়ক নুরুল হাসান সোহান। অন্যদিকে দলগত পারফরমেন্সে বাজিমাতের লক্ষ্য ফরহাদ রেজার। মিরপুর হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। হাসি মুখে ট্রফি হাতে দুই দলের অধিনায়ক। প্রিমিয়ার লিগের প্রথম টি-20 আসরের শিরোপায় চোখ সোহান ফরহাদ রেজার। প্রিমিয়ার লিগের প্রস্তুতি টুর্নামেন্ট নামে পরিচিতি পেয়েছে 20 ওভারের আসর। তবে সময়ের সাথে টি-20 খেলতে না পারার আক্ষেপ থাকা ক্রিকেটাররা বাজিমাত করেছেন। আবাহনী, প্রাইম ব্যাংক, লিজেন্ডস অব রূপগঞ্জের মতো জায়ান্টদের বিদায় করে ফাইনালের মঞ্চে শেখ জামাল প্রাইম দোলেশ্বর। দুর্দান্ত আসর যাচ্ছে শেখ জামালের। গ্রুপ পর্বের দাপট সেমিতে ধরে রেখে ফাইনাল নিশ্চিত করেছে ধানমন্ডির ক্লাবটি।
বোলিং লাইন আপে শাকিল, সালাউদ্দিন, সানি তাণ্ডব চালাচ্ছেন। ব্যাট হাতে অধিনায়ক সোহান, জিয়াউরের সাথে নাসির ফারদিনরা দাবি মিটিয়েছেন। শেষটাও ভালো চান ক্যাপ্টেন। স্পিডটা খুব ভালো আছে। এখন যে জিনিসটা আসলে টি-20তে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে সিচুয়েশন অনুযায়ী কাজটা করা এবং যেদিন যাদের থাকে ওই জিনিসটা নিজেদের করে নেওয়া। তো আমার কাছে মনে হয় যে ফাইনালে প্রেম জলসার অনেক ভালো টিম। তো আমরা যদি আমাদের 100% কাজগুলো পারফেক্টভাবে করতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসরের শুরুটা ভালো হয়নি দোলেশ্বরের। বিকেএসপির সাথে টাই হওয়া ম্যাচে সুপার ওভারে হারতে হয়েছে। তবে গাজীকে বড় ব্যবধানে হারিয়ে ভাগ্যের খেলায় সেমি নিশ্চিত হয়েছিল। সময়ের সাথে সমন্বয় গড়ে সেমিতে বাজিমাত। দল হয়ে খেলে হারিয়েছে প্রাইম ব্যাংকে। তবে বোলিং লাইন আপ নিয়ে কিছুটা ভাবনা রয়েছে ম্যানেজমেন্টের। ওদের জিয়া ভাই আছে, 2-3টা পাওয়ার প্লেয়ার আছে যারা হেভি হিট করতে পারে। আর ওদের বোলিংও ভালো আছে, শহীদুল আছে, শাকিল আছে। হ্যাঁ, দুইটা দলই সমান। টি-20 খেলা যে দিন ভালো খেলবে সে তার দিন আসবে। সেমির উইকেট নিয়ে সন্তুষ্টি রয়েছে, তেমনই স্পোর্টিং উইকেটের প্রত্যাশা করছে দুই দল, যাতে সেরা দলের জয় নিশ্চিত হওয়ার সাথে উপভোগ্য একটা ম্যাচ উপহার দিতে পারেন ক্রিকেটাররা। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ হচ্ছে সংবাদ দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। ওবায়দুল কাদেরকে দেখলেন দেবী শেঠী, আজই সিঙ্গাপুরে নেয়ার পরামর্শ দিলেন। ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র নেতাদের সাথে বৈঠক, সুষ্ঠু ভোটের আশা উপাচার্যের। যে কোনো সময় উঠতে পারে দমকা হাওয়া, শিলাবৃষ্টিরও পূর্বাভাস আবহাওয়াবিদদের। সংবাদে আমন্ত্রণ আমাদের পরের আয়োজন দেখার।